দুবাইয়ের শারজাতে আছি। দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ। অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি। আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান, আর লোকেশন সারফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত। কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন। এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 5 আগস্ট থেকে পালিয়েছেন তারা। 5 আগস্টের পরে সবাই পলাতক। ওনার নাম ইয়াসিন মোল্লা, এখানে থাকে। উনি আওয়ামী লীগের রাজনীতি করতো, আওয়ামী লীগের আদাবর থানা সভাপতি। আর ওনার ছেলেরা ছাত্রলীগে ছিল। ছাত্রলীগের প্রভাবে আমাদের এলাকায় মনে করেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার প্রতি নির্যাতন হইতো, এরকম একটা এলাকা। এখানে মেয়ে আর ছেলে নাই, সবার এদের মারতো তারা। খুবই ভয়ঙ্কর, এটা বলার বাহিরে। তখন তার সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল, এখানে আসতে যাইতো। এখানে বরং সবসময় মজমত চলতো আওয়ামী লীগের। এখানে ওই অস্ত্র এলাকায় 2-4-5টা বাড়ি দখল করেও তারা থাকতো, কোনো ভাড়া টাড়া দিত না। পুলিশ জানায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওগুলোর বিষয়ে তারা অবগত। তার যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না বলেন। আসামি শনাক্ত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ভিডিও বার্তাগুলো গুরুত্বহীন। কোন একটা ঘটনার সাথে কেউ জড়িত থাকে, সে শনাক্ত হওয়ার পরে যদি কেউ তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাত স্থান থেকে সব এরকম ভিডিও বার্তা দেয়, সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তবে সংশ্লিষ্টরা মনে করেন বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। আমাকে তো কাউসারই বলছে যে আপনি দেশ থেকে চলে যান। আর বাদল, RTV, ঢাকা। সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি। শহীদ উসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড়। দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস। সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে DOHS এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, একবার এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক। কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায়। আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য।
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন। বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকার DOHS এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল। সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকানো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন, আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকার DOHS এর একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় উপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ উপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক? পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহিতা জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে হাদির খুনিদের VIP প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনো কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়? রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয়, তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায়, আর তখন সেটাকে আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে, তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে। যারা হাদি হত্যার বিচার চাইছে, তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু বাস্তবিকই দেখা যাচ্ছে, নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছেন সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে, হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই। অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। হাদি গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে। এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে, যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই। এর সপ্তাহখানেক পরেই আবার তথ্য বদলে যায়। 21শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সালের খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি। তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন, তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই, বরং এখন তিনি দুবাইয়ে আছেন। সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে। পরবর্তীতে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের মূল 2 আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন।
তাদের পালাতে সহায়তাকারী 2 ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। ডিসেম্বরের 28 তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার SM মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এই দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSFও একই কথা বলে। সব মিলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহভাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে। কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন। তবে প্রশ্ন হলো, কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে? প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন। প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে তারা ফয়সালকে খুঁজছে, কিন্তু বাস্তবতা হলো হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যে জুলাই বিপ্লবের উপর ভর করে আজ অনেকে ক্ষমতার মসনদে আসেন, সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়ান করা কেবল শহীদের সাথে বেইমানি নয়, বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি। যখন খোদ DOHS এর সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্য বিভ্রাটের ধূম্রজাল সৃষ্টি করে, তখন বুঝতে হবে ঘুণে ধরা সিস্টেমটি এখনও বদলায়নি। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে, তখন রাজপথে আবার উত্তাল হওয়া স্বাভাবিক। জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয়, তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চায়। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা আলোচনা করবেও হাদি হত্যা মামলায় নতুন একজন মাস্টার মাইন্ডের নাম এসেছে। কে এই মাস্টার মাইন্ড, কিভাবে হাদি হত্যায় তিনি সম্পৃক্ত হলেন এবং কি ভূমিকা ছিল তার এই হত্যাকাণ্ডে, এটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই মাস্টার মাইন্ডের নাম আজকে গোয়েন্দা পুলিশ প্রকাশ করেছে এবং এই হত্যা মামলায় মাত্র 25 দিনের মধ্যে চার্জশিট তারা দিয়েছে এবং সেই চার্জশিটেই প্রথম তারা এই নতুন মাস্টার মাইন্ডের নাম উল্লেখ করেছে। আমরা আলোচনা শুরুতে এই একটা প্যাকেজ আছে আমাদের, সেটি একটু দেখে আসতে চাই। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুজন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়া তদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়।
ডিবি বলছে হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ, আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। উনি দেশ ছেড়ে চলে এসেছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি আমরা দেখছিলাম যে ডিবির পক্ষ থেকে ডিবি প্রধান তিনি পুরো ঘটনাটি বলেছেন, কিভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কাদের সম্পৃক্ততা কি। এই বিষয়ে 17 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার মধ্যে 11 জন এখন পর্যন্ত গ্রেফতার আছে, বাকি 6 জন পলাতক। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন আছে দেশের বাইরে এবং সেই 3 জনের মধ্যে নির্দেশদাতা বাপ্পি, শুটার ফয়সাল এবং আলমগীর, এই 3 জন ভারতে অবস্থান করছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কার কি ধরনের সম্পৃক্ততা ছিল এই হত্যাকাণ্ডে সেগুলো একটু দেখতে চাই, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। হাদি হত্যায় এখন নতুনভাবে এতদিন আড়ালে থাকলেও একেবারেই চার্জশিট দেওয়ার সময় এসে তাইজুল ইসলাম বাপ্পির নাম আমরা সামনে এসেছে এবং তিনি নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনায় ছিলেন ফয়সাল করিম মাসুদ। এই যে বাপ্পির দুটি পরিচয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে যে তিনি যুবলীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন, পাশাপাশি তিনি উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আর এই যে তাদের নির্দেশ এবং পরিকল্পনায় যারা সহযোগিতা করেছে, আমিনুল ইসলাম রাজু, তার হচ্ছে এই বাপ্পির ভগ্নিপতি, তিনি আসলে মূলত ফিলিপের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং সংযোগ স্থাপন করার মাধ্যমেই সিবিউন দিও এবং সঞ্জয় চিচিমের মাধ্যমে তাদেরকে ভারতে পাড়ি জমাতে সহায়তা করেছেন। এবং এই বাপ্পির আরেকটি পরিচয় হচ্ছে তিনি পল্লবী থানা যেই যুবলীগ রয়েছে সেই যুবলীগের তিনি সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের তিনি সাংগঠনিক সম্পাদক। এবং এই নুরুজ্জামান উজ্জ্বল তিনি মূলত সেই গাড়িটি ভাড়া করে দিয়েছিলেন, যে গাড়িটি করে তারা সীমান্ত পর্যন্ত যায়। সেই পাম্পে সেই গাড়ি থেকে নুরুজ্জামান উজ্জ্বল তাদের নামাইয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার পর ফিলিপ লামের সহায়তায় তারা ভারতে পালিয়ে যায়। এবং মুক্তি মাহমুদ এবং জেসমিন আক্তার, এই দুইজন তার বোন। জেসমিন আক্তার ফয়সালের বোন এবং মুক্তি মাহমুদ তার ভগ্নিপতি। এই দুইজনের সাথে মূলত যে বাসাটিতে আগারগাঁওয়ে এসে উঠেছিলেন সেই বাসাতেই তারা থেকেছে এবং তার বাবা হুমায়ুন কবির এবং হাসি বেগম, এই দুইজন মূলত তার যে মোটরসাইকেলটি ছিল হত্যায় ব্যবহার হয়েছে সেই মোটরসাইকেলটিতে কিভাবে লুকিয়ে রাখবে, কিভাবে পালাবে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখবে এবং নম্বর প্লেট পরিবর্তন করা, সেই কাজগুলো করেছে। বান্ধবী লিমার সাথে সেই রিসোর্টে গিয়ে হত্যার যে পরিকল্পনা, এবং বান্ধবীকে প্রথম বলেছিল সবার আগে যে সেই মূলত এই হত্যাকাণ্ডটি সে করতে যাচ্ছে এবং এটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে। এবং লিমা সেটি জেনেও আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেনি, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, সে মূলত যেই প্রাইভেট কারটি ভাড়া করে ঢাকা থেকে সাভার থেকে ময়মনসিংহ যাওয়া হয়েছিল, সেই প্রাইভেট কারটি যে ভাড়া 30,000 টাকা, সেটি সে বিকাশে সেই ড্রাইভার উজ্জ্বলকে সে প্রদান করেছে। তার যে শ্যালক ফয়সালের ওয়াহিদ আহমেদ শিপু, সে অস্ত্র সংরক্ষণ করেছে এবং সেই অস্ত্রটি তার বন্ধু ফয়সালের মাধ্যমে একটি নরসিংদীর একটি বিলে সে লুকিয়ে রেখেছিল। আরেকজন যেটি রয়েছে কবির, তাকে র্যাব গ্রেপ্তার করেছে। সে যেই বাইকটি এতদিন ধরে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছিল, সেই বাইক দিয়েই মূলত এই হত্যাকাণ্ডটি হয়েছিল। সেই বাইকের যে সম্পৃক্ততা সেটি কিন্তু আমরা এটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা একটু বাপ্পিকে নিয়ে কথা বলতে চাই। বাপ্পি এই হত্যায় যেভাবে সম্পৃক্ত হয়েছে, যে এই বাপ্পির সাথে ফয়সাল করিমের যোগাযোগ হয়েছে যখন ফয়সাল করিম জামিন পাওয়ার পরপরই বাপ্পির সাথে তার কথা হয়েছে এবং সেই কথা হওয়ার পর সে বাপ্পিকে
এই যে হাদি হত্যার যে মিশন সেটি সে দিয়েছে। এর মাঝখানে বাপ্পি বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং সে তার বাসা মাদারীপুরে এসে সে বিয়েও করেছে এবং পরবর্তীতে আবারও সে ভারতে চলে গিয়েছে এবং ভারতে থেকেই বাকি যে কাজটি সে করেছে। এই যে বাপ্পির এই হত্যার সাথে সম্পৃক্ততা, পাশাপাশি নতুন মাস্টার মাইন্ড হিসেবে নাম আসা, এটি নিয়ে আমরা গোয়েন্দা পুলিশের সাথে বারবারও কথা বলছিলাম যে হাদি হত্যার পর সারা বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এই আলোড়নের কারণে যারা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে অনেকে ধারণা করেছিল এখানে হয়তোবা আরও বড় মাপের কেউ জড়িত। সেই বিষয়টি আবারও প্রশ্ন উঠেছে যে এই যে শুধুমাত্র কি একজন ওয়ার্ড কাউন্সিলরই এই হত্যার মূল মাস্টার মাইন্ড কিনা। এই প্রশ্নটি আমরা গোয়েন্দা পুলিশের কাছে করার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলেছে যে এখন যেহেতু প্রধান যেই নির্দেশদাতা আমরা সামনে পেয়েছি বা যিনি এই হত্যায় একদম সরাসরি অংশগ্রহণ করেছেন এবং গুলি করেছেন, সেই শুটারকে গ্রেপ্তার করা যায়নি, যে কারণে এখনো অনেক তথ্যই অজানা। তবে ফয়সালের সাথে অন্য কারা কারা যোগাযোগ করেছে, আমরা এর আগে শুনেছিলাম যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান এবং যুবলীগের অনেক বড় নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, তার নাম এখানে এসেছিল এবং তারা অর্থায়ন করে এই পুরো বাপ্পির মাধ্যমে এই প্ল্যানটি বাস্তবায়ন করেছিল বলে একটি তথ্য গোয়েন্দাদের মাধ্যমে আমরা প্রথমে জানতে পেরেছিলাম। তবে এই চার্জশিট দেওয়ার সময় তাদের দুইজনের নাম আসেনি এবং ডিবি বলেছে যে তাদের যে সম্পৃক্ততা সেটি তারা এখনো পায়নি। তবে অবশ্যই এই মামলায় আরও অগ্রগতি হবে। বিভিন্ন জনের যার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত 17 জনের নামে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে 11 জনের মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে তাদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাশাপাশি ফয়সালের যে সকল সিমগুলো রয়েছিল 15টি সিম, এবং সে হত্যাকাণ্ড সংগঠনের আগে 1 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সে 6টি জেলায় সে ভ্রমণ করেছে এবং সেই জেলা গিয়ে সে কার সাথে যোগাযোগ করেছে সেই বিষয়গুলো পর্যালোচনা চলছে। পাশাপাশি এখন পর্যন্ত তার সেই কল লিস্ট ঘেটেই কিন্তু এই মাস্টারমাইন্ডের নাম এসেছে এবং সর্বপ্রথম ফিলিপের একটি ফোন নম্বর, সেই ফিলিপের ফোন নম্বরে এই যে রাজু যে বাপ্পির নির্দেশদাতা, বাপ্পির ভগ্নিপতি, তার নাম্বারটি পায় এবং পরবর্তীতে বাপ্পির যে কল রেকর্ড, পাশাপাশি রাজুর যে কল রেকর্ড সেটি মেলানোর পরে এদের সাথে যোগসাজশ পায়। এরপরে ফয়সালের সাথেও দেখা যায় এরা কানেক্টেড। পরবর্তীতে এইভাবেই সামনে আসে যে নির্দেশদাতা হচ্ছে বাপ্পি, এবং এই বাপ্পি মূলত এখন পর্যন্ত এই হত্যার মূল মাস্টারমাইন্ড। তাকে নিয়ে আমরা কথা বলছিলাম। তো তারা ভারতে আছে জানি, এখন পর্যন্ত তাদের যে লোকেশন সেটি দিয়ে ভারতে আছে বলে আমাদেরকে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, এবং তার যেই আশেপাশে আর কেউ এটির সাথে জড়িত ছিল কিনা তাদের গ্রেফতারের চেষ্টা চলছে, এবং তাদের নাম আসলে অবশ্যই আরেকটি সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করবে গোয়েন্দা পুলিশ। তো আজকের আলোচনা এটিই ছিল যে হাদি হত্যায় চার্জশিট দেওয়া হয়েছে, 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, 11 জন গ্রেফতার হয়েছে, বাকি 6 জন পলাতক রয়েছে এবং নতুন মাস্টারমাইন্ডের নাম এসেছে। এটি ঘিরে এখন তদন্ত সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।